নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আবার ধর্নায় বসতে চলেছেন। সংবাদ মাধ্যম সূত্রের সমস্ত খবর অনুযায়ী তিনি 6 তারিখ থেকে ধর্নায় বসবেন। আর বিশ্বাস করুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্নায় বসলে মনে বড় আশা জাগে, মনটা খুব ফুরফুরে হয়ে যায়। কেন সেই প্রশ্নে আসছি। তার কারণ এই ধর্না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে মনে এত আশা জাগে যে সেই আশাতে ভরপুর হয়ে ওঠে মনটা। তা যাই হোক, সেই নেত্রী আবার ধর্নায় বসতে চলেছেন। এই ধর্নাতে, এই যে তিনি ধর্নায় বসতে চলেছেন, যেমন তিনি সেই মনে আছে সেই যে সিঙ্গুরে তিনি ধর্নায় বসেছিলেন এবং 26 দিনের অনশন করেছিলেন, এবং তার ফলবশত সেই সিঙ্গুরে এবং আমাদের এই গোটা রাজ্যে এত শিল্পের জোয়ার এসে গেছিল, চাষবাসের জোয়ার এসে গেছিল। শিল্পকে সরিয়ে দিয়ে সেই সিঙ্গুরে এত চাষবাসের জোয়ার এসে গেছিল যে সেই দেখে এই 15টা বছর মন ভরে উঠেছে। তা কেন আশা করব না বলুন আপনারা। এবং এর পরবর্তীতেও তিনি বেশ কয়েকটা ধর্না তিনি করেছেন, যেমন সিএএ তে করেছেন, যেমন সিএএ কে এনআরসি ভেবে ভুল করে একবার করে ফেলেছিলেন। আজকে সেই সিএএ হিন্দু শরণার্থীরা পেতে চলেছে, যদিও সে সমস্ত নিন্দুকদের কথা। কিন্তু জানেন তো, সত্যি এই মুখ্যমন্ত্রীর উপর খুব আশা এবারে। কেন? আরে ধুর, ও বিরোধী দলটলদের কথা তো আর বলতেই ইচ্ছা করবে না। তার কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী যখন ধর্নায় বসছেন এবং তিনি যদি এই কয়েকটা যে কটা আশা আমাদের মনে রয়েছে সেগুলো যদি সমাধান করে ফেলেন, তাহলে তার কোনো বিরোধী দল করবার দরকারই পড়বে না, বিরোধীদের নিয়ে কথা বলবারই দরকার পড়বে না। কি কি সেই আশাগুলো বলুন তো? আশাগুলো হচ্ছে এই যে সেই সিঙ্গুরের আন্দোলন, সেই সিঙ্গুরের আন্দোলনে এই যে কৃষির এত অগ্রগতি ঘটে গেছে, তৎপরবর্তীতে তিনি কিন্তু মানুষের মধ্যে এত আশা জাগিয়েছেন, এত সমৃদ্ধি ঘটিয়েছেন, তার ফলবশত খবরদার ভুল করবেন না, কেউ খারাপ কথা বলবেন না। কারণ তিনি কিন্তু 2011 সালে জিতেছেন, 2016 সালে জিতেছেন, 2021 সালেও জিতেছেন। তাই মানুষ তো তাকে এত আশা করে করে নিয়ে এসেছে। তাহলে আর একবার দেখি না এই আশার কথাগুলো উনি পূরণ করতে পারেন কিনা এই ধর্ণা মঞ্চ থেকে। আচ্ছা, এই ধর্ণা মঞ্চ থেকে উনি কি এই ঘোষণা করে দেবেন যে এই যে ধরুন এত শিক্ষক নিয়োগ নিয়ে এত জটিলতা তৈরি হলো এবং অযোগ্য শিক্ষক তার মধ্যে মিশে রয়েছে, দুর্নীতি করেছে, কত নেতাদের ঘরের থেকে কোটি কোটি টাকা বেরিয়ে আসলো, কত নেতাদের সম্পত্তি ইত্যাদি ইত্যাদি পাওয়া গেল, কোন কোন নেতাকে আবার এই সিবিআই হোক, ইডি হোক, এই সমস্ত সংস্থারা তাড়া করলো, তারা আবার পাঁচিল টপকালো, তারা আবার ফোন জলের মধ্যে ফেলে দিল। ছি 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 ছি, এগুলো একদম ভালো লাগেনি দেখতে। তা উনি মুখ্যমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে বলছি যে এই যে দুর্নীতি, এই যে চুরিচামারি, উনি ধর্ণা মঞ্চ থেকে বলে দিন যে কাজগুলো একদম ঠিক হয়নি, যারা করেছে। আরে মশাই, আমরা কেন ওই সমস্ত সিবিআই ইডিভিডির ওপর ভরসা রাখতে যাব? আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী রয়েছে, আমাদের একটা রাজ্য সরকার রয়েছে, আমাদের একটা প্রশাসন রয়েছে, আমাদের একটা পুলিশি ব্যবস্থা রয়েছে, গোয়েন্দা রয়েছে। তারা এই সমস্ত চোরদের ধরে, যারা দুর্নীতি করেছে, একদম খপাখপ জেলে ঢুকিয়ে দেবে। উনি নিজেই প্রয়োজনে, এই তো সুপ্রিম কোর্টে গেলেন, উনি নিজেই প্রয়োজনে আরেকবার সুপ্রিম কোর্টে যাবেন, গিয়ে বলবেন যে ওই আগের যে সমস্ত তদন্তে বাধা টাধা দেওয়া টেওয়া ও সমস্তগুলো ঠিক হয়নি, এই আমাদের সরকারি মানে এই পশ্চিমবঙ্গ সরকার যত দুর্নীতিবাজ আছে এদের ধরে আমরা জেলে ঢুকিয়ে দেবো, এবং যোগ্য যারা চাকরি প্রাপক তারাই পাবে, অযোগ্যরা পাবে না। উনি ধর্ণা মঞ্চ থেকে এটা এই ঘোষণা করলে মন ভরে উঠবে সবার।
আচ্ছা, এর পরবর্তীতে আপনি দেখুন এই যে কেলেঙ্কারিগুলো হয়েছে, এই কত নাম উঠে এসেছে, কত আজে বাজে তদন্ত সংস্থা এর মধ্যে জড়িয়ে পড়েছে, কোর্ট রায় দিয়ে তাদের দিয়েছে। হ্যাঁ, এই সিবিআই নামক একটা বাজে তদন্ত সংস্থা, যদিও ভারত সরকারের কিছু মাফ করবেন, বাজে বলাটা ঠিক হলো না হয়তো। আবার ইডি, এও একটা বাদ দিন। এই যে নেতারা যাদের ঘরের থেকে টাকা বেরিয়েছে, আবার কেউ নাকি গরু পাচারের সঙ্গে জড়িত, প্রচুর প্রচুর কোটি কোটি টাকা সম্পত্তি তার অ্যাটাচ করে ফেলেছে ভুল করে ইডি বা সিবিআই, তাকে ভুল করে ইডি সিবিআই ধরে নিয়ে গিয়ে তাকে তিহার জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, তিনি আবার জামিন পেয়ে গেছিলেন। তিনি এই মুখ্যমন্ত্রী এই ধর্ণা মঞ্চ থেকে বলুন না, তাকে বীরের সম্মান টম্মান না, যদি এখানকার রাজ্যের পুলিশ এই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে তদন্ত করে তারাই জেলে ঢুকিয়ে দেবে, খুব খুশি হবে রাজ্যের মানুষ। আবার দেখুন এই বালি খাদান, কয়লা খাদান, এই সমস্ত নিয়ে লোকে কত কথা কুকথা বলে। এইগুলোর আশা করি এই মুখ্যমন্ত্রী ইমিডিয়েট এই ভোট ঘোষণার আগেই একদম তদন্ত করবেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে বলে দেবেন যে আমরা তদন্ত করছি, যারা যারা জড়িত আছে এর মধ্যে সব ধরব এবং রাজ্যে একটা সুন্দর সুস্থ সামাজিক পরিবেশ ফিরিয়ে আনবো, যেখানে এই ধরনের চুরি চামারি দুর্নীতি এই সমস্ত থাকবে না। সুপ্রিম কোর্টও নিশ্চয়ই খুশি হবে আশা করি। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে গিয়ে যদি বলেন সুপ্রিম কোর্টে এরকম, নিশ্চয়ই খুশি হবে সুপ্রিম কোর্ট। আশা রাখি যে অবশ্যই রাজ্যের একটা প্রশাসন আছে, রাজ্যের পুলিশ আছে, গোয়েন্দা আছে, তারা যদি নিজেদের থেকে উদ্যোগ নিয়ে একেবারে এই সমস্ত ব্যাপারগুলোকে করে ফেলে, এই তদন্ত করে, এই দুর্নীতিবাজদের ধরে, খুব ভালো কথা। এর থেকে গণতান্ত্রিক আর সাংবিধানিক ব্যবস্থার কি হতে পারে। এবং আজকে মাফ করবেন, ভুল করে দেখে ফেলেছি যে ভালো লাগলো তার সুললিত বক্তব্য, খুব কম্পোজড বক্তব্য, স্মার্ট পরিবেশন। তাদের দলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বক্তব্য, তিনিও সেখানে বলেছেন যে সংবিধানকে তিনি ধর্মগ্রন্থের মতো মনে করেন। তাহলে এই সাংবিধানিক ব্যবস্থা খুব সুন্দরভাবে হবে। সাংবিধানিক ব্যবস্থা কি বলে? যে দোষী শাস্তি পাবে, যে চুরি চামারি করবে সে শাস্তি পাবে, আর যে নির্দোষ সে সুন্দরভাবে সমাজে স্বাধীনভাবে স্বাধীন দেশে বসবাস করবে। আচ্ছা, এরপরে ভেবে দেখুন যে এই মুখ্যমন্ত্রী আশা করি বলবেন এই ধর্ণা মঞ্চ থেকে যে উনি কিন্তু এক সময় পার্লামেন্টে পর্যন্ত গিয়ে বলেছিলেন যে এই ভোটার তালিকার মধ্যে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে আছে। তিনি পার্লামেন্টে গিয়ে একেবারে প্রচন্ড পরিমাণে সরব হয়েছিলেন। সেই থেকেই তো আমাদের মনে এত আশা এই মুখ্যমন্ত্রীর ওপর। তাহলে এই মুখ্যমন্ত্রী ভুল করে এই সমস্ত হয়তো এসআইআর কে বাজেটা যে বলেছিলেন, কিন্তু হয়তো সেই কথাটা ওনার এই ধর্ণা মঞ্চে আবার মনে পড়ে যাবে এবং মনে পড়ে গিয়ে উনি হয়তো বলবেন যে ইয়েস, এই এসআইআর এ যত মানে কি বলবো বেনামি নাম আছে, মৃতদের নাম আছে, সেগুলো সব বাদ যাওয়া ঠিক হয়েছে এবং যেগুলো সব অনুপ্রবেশকারী সেগুলো ইমিডিয়েট বাদ দিক, আমি সমর্থন করছি। কারণ আমি রাজ্য প্রশাসন চালিয়েছি, সুন্দরভাবে উন্নয়ন করেছি চতুর্দিকে, আমি কাউকে ভয় পাই না, মানুষ নিশ্চয়ই আমাকে সমর্থন করবে। তাহলে আর কোনো ঝামেলাই থাকে না, বিরোধী দলের কোনো অস্তিত্বই থাকবে না। কেউ কথা বলবে বিরোধী দলের, তারা তো এই কথাগুলো এইগুলো নিয়ে প্রতিবাদ করে, তাহলে তার প্রয়োজনই পড়বে না। তাহলে এসআইআর খুব সুষ্ঠুভাবে ব্যালেন্স যেটা আছে সেই তালিকাগুলো গড়গড় করে বেরিয়ে যাবে, সুন্দরভাবে ভোট হবে। আবার খেয়াল করুন, এই যে আমাদের এই করোনাকালে এই যে চাল রেশন দুর্নীতি হয়েছিল, আমাদের অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী এবং আজকে ওনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, উনিও আজকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে ওনারা হচ্ছেন মানবিক দল আর বিজেপি হচ্ছে দানবিক দল। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে মানবিক যদি হয়, তাহলে এই যে রেশন দুর্নীতি বলে এই যে
কানাঘুষো শোনা যাচ্ছে না, ওই আদালত টাদালত পর্যন্ত সেই মামলাটা চলে গেছে, রেশন দুর্নীতি। কোভিড পিরিয়ডে যখন মানুষ মানে নিজের মানুষ পাশের মানুষে ভয় পাচ্ছে যে আমার জন্য আমার পাশের মানুষটার কোভিড হয়ে যাবে না তো, আমি আমার পাশের মানুষটার মৃত্যুর কারণ হয়ে যাব না। আবার এই এমন ঘটনা যখন ভয়ঙ্কর মর্মান্তিক রূপ নিয়েছে যে মানুষ প্রিয়জন চোখের সামনে দেখেছে, প্রিয়জন মানে হসপিটালে দিয়ে এসেছে, তার মুখ আর দেখতে পায়নি, প্লাস্টিকে মোড়া একটা কিছুকে দেখতে পেয়েছে, দূর থেকে তাকে দেখতে দেওয়া হয়েছে, অনেককে তাও দেখতে দেওয়া হয়নি, শ্মশানে জায়গা হয়নি। আর বলতে চাইছি না, অনেকেরই মনের মধ্যে কষ্ট পাবেন সেটা শুনলে। সেই সময় যারা চাল চুরি করলো, সেই সময় যারা মানুষের মুখের অন্ন চুরি করলো, রেশনের চাল, রেশন দুর্নীতি, তদন্ত চলছে কোর্টে। আসুন এই মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি এই ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে বলুন যে এরা ছিল নররাক্ষস, সেই নররাক্ষসদের খুঁজে খুঁজে আমি বার করব। এরা হচ্ছে প্রকৃত নররাক্ষস। সাধারণ আর্থিক দুর্নীতি শাস্তি দিয়ে এদের হবে না, এদের আমি চরম শাস্তির ব্যবস্থা করব, এবং তার জন্য আমি রাজ্য বিধানসভায় বিল আনছি। বলুন মুখ্যমন্ত্রী, আপনার উপর আমাদের ভীষণ আশা। এই চাল দুর্নীতি, চাল চুরি যারা করেছে রেশনের, এবং সেটা এমনিতে থাকলে খুব মানে আলাদা চোখে দেখতাম। কোভিডের সময় মানুষ হাহাকার করছে, রোজগার নেই, অন্ন নেই, ওষুধ কোনটা খাবে সেটারও ঠিক নেই। ওষুধ কোনটা খেলে আমি বাঁচবো আমি নিজেই জানি না, বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীরা তখন জানে না। জনগণ কেউ ভুলে যাননি আশা করি। কত মানুষের পুরো ফ্যামিলিটার রুইন হয়ে গেছে। তাহলে মুখ্যমন্ত্রী আশা করি এই ধর্ণা মঞ্চ থেকে অন্তত এইরকম একটা মানবিক সিদ্ধান্ত নেবেন যে ওই চাল চুরি যারা করেছে ওই সময়, তাদের জন্য আলাদা তদন্ত কমিশন আমি গঠন করব, আমি গঠন করে তাদের বিচার করব, বিচার করে জেলে এমন কঠোর শাস্তি ব্যবস্থা করব যা ভয়ঙ্কর, এবং যা দেখে মানুষ শিউরে উঠবে, এই ধরনের কাজ আর করবে না। এত তো আশা করছি। এরপরে ভাবুন, ওই কোভিড পিরিয়ডে আশা করি এই যে ধর্ণা মঞ্চ 6 তারিখ থেকে মুখ্যমন্ত্রী ধর্ণা দেবেন, সেইখানে আরেক মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা নিশ্চয়ই দেখতে পাবো, যে মুখ্যমন্ত্রী বলবেন ওই কোভিড পিরিয়ডে তারা বাজে কথা বলেছে, ঠিক কথা, আপনার দল মানে তৃণমূল কংগ্রেস দল টল এ সমস্ত তো নাম যদি কেউ করে ফেলে তাতে কি সত্যি কি করার আছে, সে তো করার নেই। যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কেউ একটা অন্যায় করে বলে আমি একটা তৃণমূল কংগ্রেসের কর্মী, সত্যি সে তো মানে কার কি বলার আছে, সবাই বলতেই পারে। কিন্তু ওই আমার হচ্ছে জেনারেল একটা প্রশ্ন বা আবেদন, সেটা কি, ওই কোভিড পিরিয়ডে যখন মানুষ সর্বশান্ত হতে বসেছে, বহু পরিযায়ী শ্রমিক বাইরে যারা কাজ করেন তারা বাড়ি ফিরতে পারছেন না, বহু মানুষ দূর থেকে ফোনে শুনছেন যে তার মানুষটা চলে গেল, মানে ইহলোক থেকে চলে গেল, তিনি তার মুখদর্শন পর্যন্ত করতে পারলেন না প্রিয়জনের। সেই সময়ে গ্রামে গ্রামে যে সমস্ত জমি লুটেরা মানুষের জমি লুট করেছে, বিভিন্ন বিএলআরও এসডিএলআরও অফিসকে কাজে লাগিয়ে, রেজিস্ট্রি অফিসকে কাজে লাগিয়ে জাল দলিল বানিয়ে রাতারাতি সেই সম্পত্তিকে নিজের নামে করে নিয়ে দখল করেছে, এবং সেই পেপারসের ওপর ভিত্তি করে সেখানে বিশাল বিশাল ইমারত গড়েছে, গেস্ট হাউস করেছে, হোটেল করেছে, এবং পরবর্তীতে এই কোভিড পার হয়ে উঠে আসা যে মানুষ, সে যখন তথ্য দেখতে গেছে, দেখতে গিয়ে দেখছে তার নাম নেই। আপনার তৈরি করা বাংলার ভূমি ওয়েবসাইটে যখন তার দাগ খতিয়ান এই সব দিয়ে দেখতে গেছে, দেখছে তার জমি, তার দাগ নম্বর, তার খতিয়ান নাম্বারটাই নেই, অন্য কারোর। এবং আজকে আমাদের দেশের আইন
সেই আইন কি করতে হবে, তাকে গিয়ে প্রমাণ করতে হবে যে এই দেখুন আমার সঙ্গে এই হয়েছে। আদালতে কাকে যেতে হবে? যে ক্ষতি হয়েছে তাকে যেতে হবে, থানায়। যেসব থানা সেই কেস নেয়নি, তার অভিযোগ নেয়নি, আবার যেসব থানাকে জানিয়ে জানিয়ে ফল না হয়ে মানুষ কোর্টে যাওয়ার চেষ্টা করেছে, আপনি ভাবুন যে কতটা কষ্ট সেই মানুষগুলোকে পেতে হয়েছে। তারা মানে কোভিড পার হয়ে যখন নিউ নর্মাল হলো, অলমোস্ট কোনো মানুষ, বহু মানুষের সঞ্চয় বলে কিছু নেই, রিক্ত শূন্য হয়ে গেছে তার ঘর। সেখান থেকে তাদেরকে কোটে 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 ছুটতে হয়েছে। যখন আর পারেনি, তখন ওই জমি লুটেরার হাতে পায়ে গিয়ে ধরেছে যে আমারটা ফিরিয়ে দাও ভাই। না, তারা ফেরায়নি। তারা বহাল তবিয়তে আছে শুধু না, তাকে কিভাবে শেষ করে দেওয়া যায়, সর্বশান্ত করে দেওয়া যায়, তার সব ব্যবস্থা করেছে। আসুন মাননীয় মানবিক অত্যন্ত শ্রদ্ধার মুখ্যমন্ত্রী, আপনি এই ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করুন এই সব কাজ যারা করেছে কোভিড পিরিয়ডে এবং তার পরবর্তীতেও। জমির পর জমি লুট করে ফেলেছে, বাস্তু জমি কোথাও কোথাও উলট পুরান করে দিয়েছে, যে বাস্তু জমিকে কেটে আবার জলের ভেড়ি করে ফেলেছে। এই সমস্ত কাজ কোভিড পিরিয়ডের 2.5 বছরে মানুষ যখন জীবনের সঙ্গে লড়াই করছে, তখন যারা যারা এইগুলো করেছে তাদের প্রত্যেকের শাস্তি দেবেন আপনি। বিশাল বড় তদন্ত কমিশন বসিয়ে দিন আপনি, দিয়ে আপনার পুলিশ, আপনার প্রশাসন দিয়ে আপনি তদন্ত করবেন। এই রকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এই ধর্ণা মঞ্চ থেকে আপনিই নিন। কেন শুধু শুধু আপনি আপনার দলের দুর্নাম লোকে করবে, কেন মেনে নেবেন আপনি? এরা যদি আপনার দলের নাম করে 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 থাকে এইসব অন্যায় কাজ, শাস্তি দিয়ে দিন, কিন্তু ঐতিহাসিক ব্যাপার। আচ্ছা বলুন তো, এই যে এত সরকারি কর্মচারীদের পদ খালি চতুর্দিকে, আর লোকে শুধু আপনার সরকারকে বদনাম দিচ্ছে যে শুধু কন্ট্রাকচুয়াল চাকরি, কন্ট্রাকচুয়াল চাকরি। আপনি বলে দিন যে আর কোনো এই যে সরকারি দপ্তরগুলো রয়েছে সব ভর্তি করে দেবো, কমিশন বসিয়ে, মানে চাকরির যে কি বলে ওটাকে, চাকরির পরীক্ষা হয় তার কমিশন হবে, ওই স্কুল সার্ভিস কমিশনের মতো বিভিন্ন দপ্তরের রকম কমিশন হবে, হয়ে প্রত্যেকটা চাকরি হবে, মানে পরীক্ষা হবে এবং চাকরি হবে। বিশুদ্ধ ওএমআর শিটের জেরক্স কপি থাকবে, তারা বাড়ি নিয়ে যাবে, আনসার কি বেরোবে, যেমন নিট বা জেইতে বেরোয়, আনসার কির সঙ্গে মিলিয়ে নেবে। যদি তাতে দুর্নীতি হয় খুব ভালো রকম ভাবে স্পষ্টভাবে সেটাও ধরা পড়বে, তারা চাকরি পাবে। শুধু শুধু কন্ট্রাকচুয়ালের বদনামও আপনার থাকবে না। আবার এটাও থাকবে না, ওই ধর্ণা মঞ্চ থেকে আপনি বলে দিন, এ তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সবাইকে ডিএ দিয়ে দেবো, ঝামেলা মিটে গেল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তো কাজে আপনি সংবিধানকে ভীষণ শ্রদ্ধা করেন, আপনার দল সংবিধানকে ধর্মগ্রন্থ মনে করে, কাজেই সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের সর্বোচ্চ বিচারালয়, তাহলে সেই বিচারালয় যে রায় দিয়েছে সবাইকে ডিএ দিয়ে দিন, সমস্ত সরকারি কর্মচারীদের, ঝামেলা মিটে গেল। তাহলে এইরকম আশাপ্রদ বিষয় উনি বলতে পারবেন হয়তো, এটা আমাদের আশা, কল্পনা করতে তো দোষ নেই, এই আশা তো আমরা রাখতেই পারি। আর এই আশা যদি আমরা করি, উনি যদি এইসব ঘোষণাগুলো করেন, তারপর থেকে তো আর বিরোধী দল নিয়ে কোনো কথা বলবার কোনো অবকাশই থাকবে না। এবং আমাদের এই রাজ্যে সত্যি সত্যি যদি এই ঘটনাগুলো ঘটে, কিন্তু সোনার রাজ্য তৈরি হয়ে যাবে। সমস্ত কেন্দ্রীয় প্রকল্প, আসুন মুখ্যমন্ত্রী আপনি ওইদিনকে বলুন ওইখানে যে কেন্দ্র বঞ্চনা করে, যে আবাসের টাকা দেয়নি, কেন্দ্র বঞ্চনা করেছে, 100 দিনের কাজের টাকা দেয়নি, এগুলো তো কেন্দ্র নয় বঞ্চনা করেছে, কিন্তু কেন্দ্র যেগুলো দিতেই চাইছে অটোমেটিক, আয়ুষ্মান ভারত, পিএম সৌরঘর, বিশ্বকর্মা যোজনা, মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবী রেজিস্ট্রেশন যোজনা ইত্যাদি আরো বিভিন্ন, সেগুলো আজ থেকে আমাদের রাজ্যে সব অ্যালাউ হয়ে গেল। তো ওগুলো না হয় কেন্দ্র বঞ্চনা করছে, আর এগুলো তো আপনি আটকে রেখেছেন, এগুলো চালু করে দিন। তাহলে কি হবে, আপনার যে উন্নয়নের পাঁচালী ওটা তো এখন অসম্পূর্ণ থেকে গেছে, ওর মধ্যে ওগুলো যোগ হয়ে যাবে। তাহলে রাজ্যের মানুষ, আমরা দেশের মানুষ, আমরা দেশের প্রকল্প কেন পাবো না, এবং আপনার হাত ধরেই সেগুলো পাবো, খুব সুন্দর হবে। এবং এই ধর্ণা মঞ্চের জন্য মানে আগামী আশাগুলো আমরা করে রাখলাম, এবং বহু আশা করে আপনার দিকে তাকিয়ে থাকলাম যে নিশ্চয়ই এই ধরনের কথাগুলো আপনি বলবেন,
এবং এটাও সঙ্গে যোগ করে বলবেন যে ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলনটা আপনি করেছিলেন, সেই আন্দোলন করে আবার ওয়াকফ বিলকে অ্যালাউ করে দিয়েছেন, সেটা যাতে সুষ্ঠুভাবে সবাই রেজিস্ট্রেশন করতে পারে। আপনি বলেছিলেন না ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল হতে দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি, সেটাকে অ্যালাউ করে দিয়েছেন ডিসেম্বর মাস থেকে, সেটা আরো সুন্দরভাবে প্রচার হোক। সেটা এই যে সিএ আপনি আটকে দিয়েছিলেন, সেটাও ওই মঞ্চ থেকে ঘোষণা করুন যে সিএটা আমাদের রাজ্যে এখন লাগু আছে, সবাই রেজিস্ট্রেশন করুক, তাতে যারা হিন্দু শরণার্থী আছে তারা রেজিস্ট্রেশন করুক, সবাই খুব খুশি হবে, খুব আনন্দ পাবে। এবং আগাম দোল পূর্ণিমা এই শুরু হতে যাচ্ছে, সকলকে, সকল রাজ্যবাসীকে এই আশা দেখে এবং দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে এবং ওই ন্যাড়া পোড়ানোর আনন্দটা যাতে সবাই উপভোগ করতে পারে সেটারও শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শেষ করছি। আপনাদের ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করুন এবং এই এপিসোডটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরো বহু মানুষ আশায় বুক বাঁধতে পারে। এইটুকু রিকোয়েস্ট করছি, অন্য কোনো এপিসোডে করি না, আচ্ছা প্রচুর মানুষ আশা পাবেন তাতে। আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে সকলের প্রতি প্রণাম জানাচ্ছি। কাউকে উত্তর দিতে সবাই পেরে উঠছি না, ওটা নিয়ে আলাদা এপিসোডই করব কমেন্টগুলো নিয়ে। কিন্তু এত বেশি ভালোবাসার সমর্থন পাচ্ছি, আপনাদেরকে এখান থেকে প্রণাম জানাচ্ছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আমাদের অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com ফলো করুন গুগলে, এবং ডেলি হান্ট অ্যাপে মানুষের ভাষা ফলো করুন। আর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। এখন বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত নমস্কার।